ছিল, যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে এটা হচ্ছে আপনাদের ক্লাসরুম, 59 ইভিনিং অপারেটিং সিস্টেমের ক্লাসরুম। সবার প্রথম যেটা, মে মাসের 16 তারিখেই, মানে 1 মাসেরও বেশি আগে, এই ডকুমেন্ট গুলো আপনাদের দেওয়া হয়েছে, যার মধ্যে এটা সেশনালের, বাকিগুলা হচ্ছে থিওরির। এটা মেমোরির, এটা প্রসেসের, আর এটা এই ডকুমেন্টটা, এটা আমরা এখন পড়বো। এটা থেকে আমরা আসলে ডেডলকটা করছি। আরো কিছু হয়তো পড়ে থাকতে পারি, এই মুহূর্তে আমি সেটা আলোচনায় যাচ্ছি না, বাট এই ডকুমেন্টটাই এখানে ওপেন করা আছে। ঠিক আছে, তো এই ডকুমেন্টে যদি আমরা অ্যারাউন্ড 45 বা 43-এর দিকে যাই, হ্যাঁ, আরেকটু আগে আর কি, 42, 42-এর দিকে যদি আমরা যাই, আপনারা দেখতে পাচ্ছেন আসলে, তো এই 42-এ এখান থেকে আমাদের ডেডলকটা শুরু, এবং এখান থেকে আমরা ডেডলকটা করব। সো ডেডলক কাকে বলে? ডেডলক হচ্ছে, ডেডলকের বাংলা হচ্ছে অচল অবস্থা, বা যে অবস্থায় কেউ কোনো কাজ করতে পারে না। শুরুতেই একটা কথা বলে রাখি, আমাদের কম্পিউটারে অনেকগুলা প্রসেস আছে এবং অনেক ধরনের রিসোর্স আছে। যদি প্রসেস কি কি সেটা আপনারা যদি জানতে চান, তাহলে এখানে টাস্ক ম্যানেজারে যাবেন। টাস্ক ম্যানেজারে গেলে এখানে শত শত প্রসেস পাবেন, এগুলা সব প্রসেস যা দেখতে পাচ্ছেন যে উপরের প্রসেস। রাতে একটা একটা সেই খেলা আছে না, জার্মানি আর সুইজারল্যান্ডের। সেই একটা খেলা। দেখি, সুন্দর করে দেখবো। স্কটল্যান্ড, হাঙ্গেরি,
আমেরিকা ক্রিকেট দলটা সাজাইছে বিভিন্ন দেশের ইয়ে দিয়ে। বেশ কিছু তো।
বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স আমরা এখানে ইনভলভ করি, সেটা হচ্ছে রিঅ্যালোকেটিং। এখন যদি কোনো কারণে আপনার রিসোর্স সরায় নিতে হয়, তাহলেই তো আসলে ডেডলকটা সলিউশন করা সম্ভব, আদারওয়াইজ তো সম্ভব না। তো সাপোজ দুটা প্রসেস, একটা প্রথম প্রসেস কিছু একটা হোল্ড করে আছে, কিছু একটা চাচ্ছে, দ্বিতীয় প্রসেস কিছু একটা হোল্ড করে আছে, কিছু একটা চাচ্ছে। এখন একে অপরের উপর যদি ডিপেন্ডেন্ট হয়, তাহলে তো কোনোটাই সলিউশন হবে না। সেক্ষেত্রে হয় 1 নাম্বার নাহলে 2 নাম্বার, কোনো একটা থেকে যে প্রসেসটা তারা হোল্ড করে আছে সেটা তো টেনে সরাই নিতে হবে, জোর করেই সরাই নিতে হবে, আদারওয়াইজ তো প্রবলেম সলিউশন হবে না। স্ক্রিনশট সো অ্যাকচুয়ালি প্রিমটেবল রিসোর্সটা ডেডলককে সলিউশনের জন্য আমরা ব্যবহার করি। এখন আমরা যেটা হচ্ছে জানবো, এটা আরেকটু গ্যাপ দিয়ে লিখলে ভালো হতো, এই অংশটা আমরা জানি প্রসেস কি, আমরা জানি রিসোর্স কি জিনিস, কিন্তু প্রশ্নটা হচ্ছে একটা প্রসেস একটা রিসোর্সকে কিভাবে ব্যবহার করে। ধরেন আপনি বলতেছেন যে, ধরেন আপনার কম্পিউটারকে আপনি বলছেন যে 10টা নাম্বার যোগ করে দাও, তো 10টা নাম্বার যোগ করতে তো ক্যালকুলেটর লাগবে, তাই না? ক্যালকুলেটর তো আর হবে না। তো আপনি কম্পিউটারকে বললেন আর কম্পিউটার আপনাকে দিয়ে দিল, বিষয়টা আসলে কিরকম না। আপনি যখন কম্পিউটারকে বললেন যে তুমি আমাকে 10টা নাম্বার যোগ করে দাও, সেই রেসপেক্টে একটা প্রসেস তৈরি হইল, যেই প্রসেসটার মূল কথা হচ্ছে আমি 10টা নাম্বার কিবোর্ড থেকে নিছি, সেটা আমি যোগ করব। এই প্রসেসটা তৈরি হওয়ার পরে সে প্রসেসটা চেক করলো যে আমি কোন রিসোর্সটা ব্যবহার করব। প্রথম রিসোর্স ব্যবহার করব হচ্ছে প্রসেসর বা সিপিইউ, দ্বিতীয় রিসোর্স ব্যবহার করব ক্যালকুলেটর। ঠিক আছে, এখন আমি প্রথমে যাব প্রসেসরের কাছে, গিয়ে দেখবো প্রসেসর ফ্রি আছে কিনা। যদি ফ্রি থাকে, মানে প্রথমে যাবো প্রসেসরের কাছে, যাবো গিয়ে দেখবো যে প্রসেসর ফ্রি আছে কিনা। যদি ফ্রি থাকে তাহলে বলবো যে আমার তোমাকে ব্যবহার করা দরকার, এরপর তোমার কাছে যাবো, প্রসেসরের কাছে গেলাম। এখন প্রসেসর দেখলো যে আমার কি করতে হবে, আমার একটা ক্যালকুলেটর লাগবে। ক্যালকুলেটর একটা রিসোর্স, সেই রিসোর্সটা মনে চাইলেও আর ব্যবহার করলাম এরকম কখনো হয় না। এই প্রসেসটা প্রসেসরের কাছে রিকোয়েস্ট করবে যে আমাকে তুমি ক্যালকুলেটরটা দাও। তখন প্রসেসর চেক করে দেখবে যে ক্যালকুলেটরটা কি ফ্রি আছে। আচ্ছা, ফ্রি আছে। যদি ক্যালকুলেটরটা এখন এই প্রসেসকে দেই, তাহলে ইমিডিয়েট কিছুক্ষণ পরে কি আমার কোনো প্রবলেম হবে? না, প্রবলেম হবে না। তাহলে তাকে ক্যালকুলেটরটা দেয়া হবে। কি বিষয়টা দাঁড়ালো, প্রসেস যখন প্রসেসরের মাধ্যমে রিকোয়েস্টটা করবে যে আমাকে একটা ক্যালকুলেটর দাও, সেই ক্যালকুলেটর আপনাকে ডিরেক্টলি দেওয়া হবে না। সেই ক্যালকুলেটর আপনাকে দিলে কি কি প্রবলেম অ্যারাইজ হবে সেগুলো সব চেক করে দেখা হবে।
ওখানে দেন ফোন দেন, আমি ক্লাস করতেছি। হ্যাঁ আচ্ছা আমার সময় ঠিক একটু সুইট নিয়ে আসবো খিচুড়ি বিরিয়ানি খাবো তাই না আচ্ছা ঠিক আছে দিয়ে এসো তোমার সাথে বলছে কিন্তু ঠিক আছে আর বেশি খাবার বাচ্চা আবার আর ওই জ্ঞান বিরিয়ানি খাইবেন না মজার ছেলে হ্যাঁ, মজার ছেলে
এছাড়াও 650 প্লাস চ্যানেল ফ্রিতেই দেখা যাবে এই টিভিতে অ্যারিস্টোক্র্যাটের সবথেকে কম প্রাইজের
আয় আছিস নাকি? অফিস কলিগ ছিল তুমি কি খাইছো না খাইছো ওটা তো ওই খাইছি না, এটা তো বিষয় হবে। চলো খেয়ে নেবো, বুঝা যাচ্ছে। রান্না কয়জনের হচ্ছে নাকি? কেমন লাগে? আর ক্লাস নিলে ভিডিও এতটা কঠিন এই স্যার, আমি ভাবছি ক্লাসে ঢুকে গেছি, স্যার ক্লাস নিচ্ছে কিন্তু একটা সাব টপিক আসছে, সেই টপিকটা খুবই খুব ভালো করে এটাতে বুঝে দেওয়া আছে, ওই জন্য স্যার এটাতে ভিডিও চালু করে দিয়ে ক্লাসের মধ্যে লিখে চালু করে দিয়েছে। ও এটা উনি না, না এটা আরেকজন। এটা হিন্দি। 3 रिसोर्स सी के 2 रिसोर्स। तो अब हमें चेक करना है कि क्या मैं अपनी अवेलेबिलिटी के अकॉर्डिंग किसी की रिमेनिंग नीड को फुलफिल कर सकता हूं या नहीं। कैसे? लेट्स से P1 को A के 7 रिसोर्स चाहिए। क्या मेरे पास 7 रिसोर्स है अभी? नहीं, हमारे पास सिर्फ 3 रिसोर्स है। B के 4 चाहिए, मेरे पास कितने हैं? 3। C के 3 चाहिए, मेरे पास कितने हैं? 2। मतलब मैं P1 की रिमेनिंग नीड को फुलफिल नहीं कर सकता बिकॉज मेरे पास अवेलेबिलिटी कम है। तो यानी P1 को सीक्वेंस में नहीं रखती। तो अगर यहाँ पे हम नेक्स्ट P2 को चेक करेंगे, लेकिन अगर हम यहाँ पे लेट्स से कि सारे के सारे प्रोसेसेस की नीड को हम फुलफिल नहीं कर सकते, तो हम सिंपली कह सकते हैं इसमें डेडलॉक अकर होगा। जैसे P2 की रिमेनिंग नीड क्या है? A के उसको 1 रिसोर्स चाहिए, हमारे पास 3 पड़े हैं। B के 2 रिसोर्स चाहिए, हमारे पास 3 पड़े हैं। C के 2 रिसोर्स चाहिए, हमारे पास 2 पड़े हैं। यस, तो मैं P2 की रिमेनिंग नीड को फुलफिल कर सकता हूँ। बट लेट्स से कि अगर यहाँ पे 1 की जगह, इन केस अगर यहाँ पे 1 की जगह 4 होता, तो क्या मैं अब कर सकता? नहीं। ये यहाँ पे बहुत इंपॉर्टेंट पॉइंट है, क्योंकि यहाँ पे P2 की रिमेनिंग नीड क्या होती? 4, और मेरे पास कितने रिसोर्स है? 3। B की 2 और मेरे पास 3, यहाँ पे 2 और मेरे पास 2। तो आप समझोगे कि हाँ मैं C को तो दे सकता हूँ बिकॉज C उसको 2 चाहिए और मेरे पास 2 है, लेकिन गाइस आपको तीनों रिसोर्स एक टाइम पे ही प्रोवाइड करने हैं, अदरवाइज आप और कॉम्प्लेक्स बना देंगे सिस्टम को। मतलब यहाँ पे मुझे सारे के सारे रिसोर्सेज की जो रिमेनिंग नीड है वो इससे मैच होनी चाहिए, मतलब या तो इसके बराबर हो या उससे कम। मतलब जितनी भी रिमेनिंग नीड है वो टोटल अवेलेबल से या तो बराबर हो या उससे कम हो। अगर ऐसा होता है तो दैट इज फाइन, अदरवाइज नेक्स्ट प्रोसेस को हम चेक करेंगे। तो यहाँ पे वैल्यू थी 1, तो हम 1 से ही फॉलो करते हैं। दैट इज जस्ट फॉर द एक्सप्लेनेशन। P3 की रिमेनिंग नीड क्या है? 6, लेकिन हमारे पास A के कितने रिसोर्स है? 3। 0, तो हमारे पास 3, 0, हमारे पास 2 अवेलेबल है। तो आपको लगेगा कि हाँ यार B और C तो मैं दे सकता हूँ, क्योंकि B और C तो उसको चाहिए नहीं, हमारे पास 3 अवेलेबल। लेकिन A कितने है? 6। वो कह रहा है मेरे को 6 CPU चाहिए, क्या 6 CPU दे सकते हो? नहीं, सिर्फ 3 CPU है आपके पास, तो यानी इसकी फुलफिल नहीं कर सकते। तो इस पॉइंट को आपको थोड़ा ध्यान रखना पड़ेगा। तो अभी हम P2 की अगर बात करें दोबारा, तो P2 की रिमेनिंग नीड क्या है? 1 2 2 और हमारे पास 3 3 2। तो इजीली हम P2 की नीड को फुलफिल कर सकते हैं। तो यानी अगर मैं सीक्वेंस की बात करूं तो सबसे पहला प्रोसेस जिसकी नीड को हमने फुलफिल किया दैट बिकम्स द P2। तो P2 की नीड को हमने जब फुलफिल किया तो सक्सेसफुली एग्जीक्यूट हो जाएगा, बिकॉज ये बोलना मेरे को 1 2 2, A का 1, B के 2, C के 2 रिसोर्स चाहिए।
और मेरे पास 3 2 अवेलेबल है जो कि इससे रिमेनिंग नीड से ज्यादा है, तो ये सक्सेसफुली ले लेगा सारे रिसोर्सेज और टर्मिनेट हो जाएगा। जब P2 टर्मिनेट हो गया तो यानी P2 ने जो ऑलरेडी रिसोर्सेज को लेके बैठा था वो भी छोड़ देगा। जब P2 को रिमेनिंग जो रिसोर्सेज थे वो मिल गए और वो सक्सेसफुली एग्जीक्यूट हो गया, तो जो उसने ऑलरेडी ले रखे हैं एलोकेशन में वो भी फ्री हो जाएंगे, सारे रिसोर्सेज फ्री हो गए। तो यानी इसने एक के 2 रिसोर्स लेके बैठा था वो अब फ्री हो गए, तो आप अवेलेबल में ऐड कर दो। मतलब अवेलेबल में 200 हम अवेलेबल में ऐड कर देंगे, बिकॉज जो उसने ऑलरेडी एलोकेट जो ऑलरेडी पहले लेके बैठा था वो भी सारे क्या हो जाएंगे, रिलीज। तो कितने हो गए टोटल, 5 3 2। तो जो उसने ऑलरेडी एलोकेशन में एडवांस में लेके बैठा था वो भी रिसोर्सेज क्या हो गए यहाँ पे, रिलीज। तो मेरी अवेलेबिलिटी जो है वो बढ़ गई। अवेलेबिलिटी क्या बन गई, 5 3 2। और इसमें से हमारा जो प्रोसेस P2 है, P2 प्रोसेस यहाँ से निकल गई, बिकॉज उसकी जो रिमेनिंग नीड थी वो हमने फुलफिल कर दी, तो वो सक्सेसफुली एग्जीक्यूट हो गया। नाउ लेट्स से P3, क्या हम P3 की नीड को फुलफिल कर सकते हैं? P3 बोला मेरे को A के 6 रिसोर्सेज चाहिए, क्या मेरे पास 6 है? और आपको ये चेक करना, वो तो प्रीवियस अवेलेबल थी, अब न्यू अवेलेबल हमारे पास 5, लेकिन अभी भी वो कम है, हमारे पास सिर्फ 5 अवेलेबल है, वो 6 की डिमांड कर रहा है। तो आपको तीनों को चेक करना है, अगर तीनों इससे बराबर या कम है तभी चेक करना, अदरवाइज नहीं। तो P4 पे आते हैं। P4 A के 2 रिसोर्स चाहिए, लेकिन मेरे पास कितने हैं, 5, इजीली मैं दे सकता हूँ। B के 1 रिसोर्स चाहिए, मेरे पास 3 अवेलेबल है। C का वो कह रहा है कि मेरे को सिर्फ 1 रिसोर्स दे दो, मेरे पास तो 2 अवेलेबल है। तो यस, मैं अब P4 की नीड को फुलफिल कर सकता हूँ। तो नेक्स्ट प्रोसेस जो सक्सेसफुली एग्जीक्यूट होगा दैट इज P4। तो सेम, अगर P4 सक्सेसफुली एग्जीक्यूट हो गया, कैसे एग्जीक्यूट हुआ, जो उसकी रिमेनिंग नीड थी वो मेरी अवेलेबिलिटी से कम है, मतलब जो रिमेनिंग नीड है किसी भी प्रोसेस की वो कम होनी चाहिए या बराबर होनी चाहिए करंट अवेलेबिलिटी से। आपको बस ये चीज चेक करनी है, करंट अवेलेबिलिटी बराबर हो या ग्रेटर देन हो रिमेनिंग नीड से फॉर ऑल द प्रोसेसेस, फॉर ऑल द रिसोर्सेज। तो अगर सारे रिसोर्सेज के लिए ये फॉर्मूला वैलिड हो रहा है तो आप उसको प्रोवाइड कर दो। तो यस, P4 की भी हमने रिमेनिंग नीड फुलफिल कर दी, तो P4 भी यहाँ से सक्सेसफुली टर्मिनेट हो गया। तो जब P4 टर्मिनेट हो गया तो उसने जो प्रोसेस ऑलरेडी लेके बैठा था, कौन से P4 लेके बैठा था, A के 2, B का 1 और C का 1, तो ये भी क्या हो जाएंगे, रिलीज हो जाएगी। क्योंकि टर्मिनेशन का मतलब क्या है, जितने भी लॉग्स, प्रोसेसेस, रिसोर्सेज जितने भी वो लेके बैठे हैं, जितनी भी मेमोरी एलोकेशन, ईच एंड एवरीथिंग विल बी रिलीज्ड। तो वो हम दोबारा ऐड कर देंगे, तो 2 1 1 इसमें ऐड कर देते हैं, तो इट बिकम्स 7 4 3 7 4 3। तो ये मेरी करंट अवेलेबिलिटी क्या बन गई, 7 4 3। अब हम चेक करते हैं P5, क्योंकि हम सीक्वेंस वाइज चल रहे हैं, सीक्वेंस वाइज आप चेक करना चाहो तो P3 को भी दोबारा चेक कर सकते हो, दैट डजंट मैटर। आप P1 को भी दोबारा चेक कर सकते हो, उसमें भी कोई प्रॉब्लम नहीं है। लेकिन एक बार जब हम सीक्वेंस में आ गए, हम पहले P2 को चेक कर रहे थे, फिर P3 नहीं आया, P4 को चेक किया, तो अब हम P5 पे आ गए। तो P5 बोल रहा है मेरे को 5 रिसोर्स चाहिए A के, मेरे पास कितने हैं, 7, इजीली दे सकता हूँ। 3 चाहिए मुझे B के, मेरे पास 4 है। P5 कह रहा है मेरे को सिर्फ 1 रिसोर्स चाहिए C का, मेरे पास 3 है। तो मैं इजीली अपनी अवेलेबिलिटी में से 5 3 1 इसको दे दूंगा और ये भी क्या हो जाएगा, सक्सेसफुली एग्जीक्यूट। तो यानी P5 भी सक्सेसफुली एग्जीक्यूट हो गया। तो जब P5 सक्सेसफुली एग्जीक्यूट हो गया तो मेरे सीक्वेंस में नेक्स्ट क्या आ गया, P5। तो जब P5 एग्जीक्यूट हो गया तो जो भी इसमें रिसोर्स ले रहे हैं, कौन से 002, तो 002 इसमें ऐड कर देते हैं, तो टोटल क्या बन गया, 7 4 5। तो व्हाट इज द टोटल नाउ, 7 4 5। तो मेरी करंट अवेलेबिलिटी क्या बन गई, 7 4 5। अब हम चेक करते हैं दोबारा P1 से, दोबारा हम सीक्वेंस P1, आप P3 को भी चेक कर सकते हो, कोई दिक्कत नहीं है। ये सीक्वेंस बहुत सारे बन सकते हैं लेकिन डेडलॉक नहीं आएगा। सीक्वेंस बहुत सारे बन सकते हैं। जैसे हम P1 को दोबारा चेक करते हैं,
7 मेरे पास अवेलेबल है, 4 मेरे पास अवेलेबल है, 3 मेरे पास अवेलेबल है। तो यानी मेरे पास जितने अवेलेबल है वो उसकी रिमेनिंग नीड से ज्यादा ही है। तो अब मैं P1 को उसके रिसोर्सेज जितने भी उसको चाहिए, 7 में से 7 चाहिए दे दिए, 4 चाहिए दे दिए, 3 चाहिए दे दिए, तो वो भी सक्सेसफुली एग्जीक्यूट हो जाएगा। तो नेक्स्ट कौन सा बचा? P1 भी सक्सेसफुली एग्जीक्यूट हो गया। तो P1 ने जो भी रिसोर्स ले रखे थे वो मैं उससे वापस ले लूंगा। तो 0 1 0 0 1 0 इसमें ऐड किया तो क्या बना? 7 5 5 7 5 5। तो दिस इज माय करंट अवेलेबिलिटी 7 5 5। तो कौन सा प्रोसेस बचा है? सिर्फ P3 बोल रहा है मेरे को 6 रिसोर्स दे दो A के, मेरे पास तो 7 है, B के उसको चाहिए नहीं, C के चाहिए, मेरे पास तो फिर भी अवेलेबल है। तो मैंने अब P3 के रिमेनिंग नीड को फुलफिल कर दिया। तो नेक्स्ट सीक्वेंस में कौन आया? P3 मेरा नेक्स्ट सीक्वेंस में आया। और P3 ने जो भी रिसोर्सेज अब ले रखे थे, क्योंकि टर्मिनेट हो गया, P3 भी गया सिस्टम से, तो जो भी उसने रिसोर्स ले रखे थे कौन से 302 वो भी छोड़ देगा, तो वो मेरे पास ऐड हो जाएंगे 302। तो टोटल क्या बना? 10 5 7। तो अब आपको यहां से भी एक और आइडिया हो जाएगा कि हम सही जा रहे हैं नहीं। तो फाइनल में मेरे पास टोटल क्या आया? 10 5 7। और मेरे पास कितने थे? 10 5 7। तो सारे के सारे रिसोर्सेज को हमने एलोकेट करवाने के बाद प्रोसेसेस को टर्मिनेट करवा दिया। तो जितने भी रिसोर्सेज मेरे पास प्रीवियसली टोटल अवेलेबल थे उतने अब दोबारा टोटल अवेलेबल हो गए और ये सेव सीक्वेंस बने। इसको बोलते हैं सेव सीक्वेंस। क्यों सेव सीक्वेंस? बिकॉज डेडलॉक अगर नहीं हुआ। तो ये सेव सीक्वेंस जो है P2 P4 P5 P1 P3। पहली बात तो ये कि ये यूनिक नहीं है, यहाँ पे आप P3 भी पहले आ सकता था, दैट इज मैटर। लेकिन आपको क्वेश्चन में आ सकता है कि सीक्वेंस में से कोई ना कोई सीक्वेंस आपको पूछ सकते हैं, तो आपको सीक्वेंस थोड़ा सा ध्यान से डिजाइन करना है। और दूसरा वो पूछ सकते हैं कि डेडलॉक अक्कर होगा या नहीं। तो डेडलॉक तभी उसी केस में अक्कर होगा अगर पांचों में से किसी की भी रिमेनिंग नीड को मैं फुलफिल नहीं कर पाता। एक की भी कर पाता हूं तो वो सीक्वेंस में सबसे पहले आ जाए। सो दिस इज व्हाट कॉल्ड द डेडलॉक अवॉइडेंस। हाँ, डेडलॉक अवॉइडेंस में जैसा कि हमने बताया कि हमें पहले से सिस्टम को फीड करना पड़ता है कि भैया मेरे को इतने प्रोसेसेस चाहिए, इतने मेरे पास रिसोर्सेज है, इतनी उनकी डिमांड है। जैसे हमने ये देखा मैक्सिमम नीड। तो अगर हम बोले कि रियल लाइफ में क्या ये इम्प्लीमेंट हो सकता है, नहीं को तो हो सकता है। यू कैन कोड इन सी प्रोग्रामिंग बट আচ্ছা, আমরা এখানে একটা জিনিস আপনাকে একটু বলে রাখি। আমরা কি হলো সেই এক থেকে নাকি আমাদের নিস্তরের যে মেয়েদের টেনশন। আপনার শুরুতে যেটা দেওয়া ছিল সেটা যদি লাস্টে এখানে আসে তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে ঠিক আছে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে এখানে যে সিকোয়েন্সটা আপনারা এখানে পাইছেন সেই সিকোয়েন্সটাই যে উত্তর হতে হবে এমন কোনো কথা নাই। বিভিন্ন সিকোয়েন্স এখানে আসতে পারে, কিন্তু নিয়ম অনুযায়ী প্রত্যেকটাই এক্সিকিউশন হতে হবে, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এটা এখন আমরা কেটে দিই এবং এই ডকুমেন্টটা ওপেন। এটা ব্যাংকার্স অ্যালগরিদম নিয়ে আমি একটা ডকুমেন্ট নোট করছিলাম, সেই ডকুমেন্টটা আপনাদেরকে দেখাই। আর এর সাথে এটা এখানে দেখেন। আপনাদের আসলে এই ডকুমেন্টটা না হলেও প্রবলেম নাই এবং এই ডকুমেন্টটা আসলে শুধুমাত্র এই ম্যাথটা ছাড়া এই ডকুমেন্টের বাকি জিনিসটা আসলে প্রয়োজন হবে না। তারপর আমি দিয়ে দিব, বিকজ এখানে যা আছে এই ব্যাংকার্স অ্যালগরিদমের এই উপরের পার্টে এটা আপনারা এখন আপনাদেরকে পুরোটা এটা কমপ্লিট করে দিব। আর সেফটি অ্যালগরিদমটা আমি আপনাদেরকে আসলে বুঝাই দিব। আর রিসোর্স এর এই অ্যালগরিদম এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন, বাট এটা আমি বলে দিচ্ছি। আগে এখানে ব্যাংকার্স অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করতে হলে আমাদের তিনটা জিনিস জানার প্রয়োজন হয়।
সেটা হচ্ছে একটা প্রসেস কতগুলা রিসোর্সকে রিকোয়েস্ট করবে, কতগুলা রিসোর্সকে এই মুহূর্তে সে হোল্ড করে আছে, এবং এই মুহূর্তে আমার কাছে কতগুলা রিসোর্স অ্যাভেলেবল আছে। সো তিনটা জিনিস, প্রত্যেকটা প্রসেস কি পরিমাণ রিসোর্স চায়, প্রত্যেকটা রিসোর্স কি পরিমাণ রিসোর্স এই মুহূর্তে হোল্ড করে আছে, এবং প্রত্যেকটা প্রসেস আমার কাছে এই মুহূর্তে কি পরিমাণ প্রসেস, কি পরিমাণ রিসোর্স অ্যাভেলেবল আছে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে রিসোর্স আমার কাছে অ্যাভেলেবল যদি থাকে তাহলে আমি প্রসেসকে সেটা দিব, কিন্তু কখন দিব, যদি এই দুইটা জিনিসের কোনো একটা স্যাটিসফাই করে। ধরেন প্রসেস আমার কাছে যেটা চাচ্ছে সেটা তার সর্বোচ্চ যতখানি দরকার তার তুলনায় কম, তাহলে তাকে দিব। আর সে যেটা রিকোয়েস্ট করতেছে সেটা যদি আমার হাতে অ্যাভেলেবল থাকে তাহলে তাকে দিব। মানে হচ্ছে ধরেন একটা প্রসেসের কাজ কমপ্লিট করার জন্য 6টা রিসোর্স দরকার, ইন টোটাল 6টা, তাকে 2টা দিয়ে রাখছি, তাহলে তারা 4টা দরকার। এখন সে যদি আমাকে রিকোয়েস্ট করে 4টা, যেটা তার ম্যাক্স নিড ছিল 6টা, তার চেয়ে কম, তাহলে তাকে দিব। প্রথম কথা, তাহলে তাকে দিব, কিন্তু দিব কখন, যখন আমার হাতে সেটা অ্যাভেলেবল থাকবে। সো এই দুইটা জিনিস স্যাটিসফাই হতে হবে, ঠিক আছে? তাহলেই কেবলমাত্র তাকে আমরা কোনো একটা রিসোর্স অ্যালোকেট করব, সেটা হয়তো করার মধ্যে বুঝতে পারছেন। এবং এখানে 4 ধরনের আপনার ম্যাট্রিক্স আছে, এটারও আপনি ওখানে ম্যাথমেটিক্যালি যেটা বোঝানোর সেটা আপনারা বুঝছেন আশা করি, বাট তাও আমি এখানে বলে অ্যাকচুয়ালি এখানে আমরা ছবিতে আমরা যেটা দেখলাম এটা দিচ্ছি, যে হোক, ছবিতে আমরা যেটা দেখছিলাম যে আমাদের কি পরিমাণ রিসোর্স কোন কোন প্রসেস চাচ্ছে, সেটা কি কি ধরনের রিসোর্স তাকে এই মুহূর্তে দেওয়া আছে সেটা, এবং কি কি সে চাচ্ছে সেটা, এই জিনিসগুলা ওখানে বলা ছিল। এবং সেগুলো প্রত্যেকটাই আমরা ম্যাট্রিক্স দিয়ে, ম্যাট্রিক্স বলবো না আমরা, এগুলা কিছু ভ্যারিয়েবল বা অ্যারে দিয়ে প্রকাশ করি, কিছু অ্যারে দিয়ে প্রকাশ করি। আমরা ইন টোটাল 4 ধরনের অ্যারে ব্যবহার করি ব্যাংকার্স অ্যালগরিদমে, যার মধ্যে একটা অ্যারের নাম হচ্ছে অ্যাভেইলেবল, বা একটা অ্যারে, জাস্ট একটা অ্যারে। যেহেতু আপনার কাছে নাম্বার অফ রিসোর্স একাধিক, তো একটা ভেরিয়েবলে তো আর একাধিক ভ্যালু কন্টেইন করা যায় না, সো একটা অ্যারে লাগে। সো আমরা অ্যাভেইলেবল নামে একটা অ্যারে নিছি, তার মধ্যে আমরা প্রত্যেকটা নাম্বার দেই, যেমন অ্যাভেইলেবল জে ইকুয়াল টু কে, মানে হচ্ছে যে টাইপের রিসোর্স, মানে ধরেন অ্যাভেইলেবল প্রিন্টার ইকুয়াল টু 3, মানে 3টা প্রিন্টার আছে, তো রিসোর্স টাইপ ইকুয়াল টু প্রিন্টার, সংখ্যা হচ্ছে 3, কে দিয়ে সংখ্যা বোঝায় আর জে দিয়ে টাইপ বোঝায়। অ্যাভেইলেবল জে, এটা জে না হতে পারে, হয়তো রিসোর্সের নাম হতে পারে, হয়তো অ্যাভেইলেবল প্রিন্টার ইকুয়াল টু 5, 6, 7, 8 যা হয়। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আর যে বলতে প্রিন্টার বোঝাচ্ছে সেটা 3টা আছে বা 5টা আছে। এখন কোন একটা প্রসেস যদি থাকে, একটা প্রসেস সেটা সর্বোচ্চ কতগুলা রিসোর্স চাচ্ছে এবং কোন ধরনের রিসোর্স চাচ্ছে, আমরা দেখছি প্রতিটা প্রসেস 3 ধরনের রিসোর্স চাচ্ছে। যেহেতু প্রত্যেকটা প্রসেসের এক্সিকিউশন হওয়ার জন্য ভিন্ন ভিন্ন ধরনের রিসোর্স দরকার, এজন্য আমাদের এখানে অ্যারে দরকার। সো একটা প্রসেস কোন কোন ধরনের রিসোর্স সর্বোচ্চ কতগুলো করে ব্যবহার করবে সেটা আমরা ম্যাক্স ম্যাট্রিক্স দিয়ে বুঝতে পারি, যেখানে আমরা এগেইন বলে দিচ্ছি জে দিয়ে বুঝায় হচ্ছে কোন ধরনের, আর আই দিয়ে বুঝায় হচ্ছে প্রসেস কোনটা। মানে আই হচ্ছে প্রসেসের জন্য, জে হচ্ছে রিসোর্সের জন্য। সো আই হচ্ছে কোন প্রসেস, P1 2 3 4 5 এর মধ্যে কোনটা, আই দিয়ে বুঝায় কত নাম্বার প্রসেস, আর জে দিয়ে বুঝায় কোন ধরনের রিসোর্স। ধরেন পি আই, মানে এখানে ধরেন ম্যাক্স 1
আর 3 ইকুয়াল টু 5, তাহলে P1 এক নাম্বার প্রসেস 3 নাম্বার ধরনের রিসোর্স। দ্যাট মিনস আপনার 3 নাম্বার ধরনের রিসোর্স ছিল কোনটা? মনে হয় মেমোরি ছিল, এখানে এবিসি এর মধ্যে মনে মেমোরি ছিল। প্রসেস 1 কে মেমোরিতে 3টা সেল দিতে হবে তার কাজ কমপ্লিট করার জন্য। সো ম্যাক্স আই যে ইকুয়াল টু কে মিনিং হচ্ছে পি আই, আগেই বলছি আই দিয়ে প্রসেস বুঝায়, জে দিয়ে রিসোর্স বুঝায়। সো পি আই আর যে টাইপের রিসোর্স ইউজ করবে, যে টাইপের রিসোর্স ইউজ করবে এবং তার 3টা ইনস্ট্যান্স ব্যবহার করবে। অ্যালোকেশন, একটা প্রসেসকে এই মুহূর্তে কি পরিমাণ অ্যালোকেট করা আছে। সো অ্যালোকেশন আই যে ইকুয়াল টু কে, এর মানে প্রসেস এতকে এই ধরনের রিসোর্স এতগুলা অ্যালোকেট করা আছে। সেম হচ্ছে নিড, সেটা হচ্ছে আপনার ম্যাক্স মাইনাস অ্যালোকেশন। এটা আপনারা বুঝতে পারবেন যে তার সর্বোচ্চ তার প্রয়োজন 5টা, তাকে এখন অ্যালোকেশন দিয়ে রাখছি 3টা, তাহলে তার নিড হচ্ছে 2টা। তাহলে নিড ম্যাট্রিক্স ইকুয়াল টু ম্যাক্স ম্যাট্রিক্স মাইনাস অ্যালোকেশন ম্যাট্রিক্স। এটাই আপনারা যখন ওখানে ডকুমেন্টটা করা হয়েছে তখন সেখানে এই সূত্রটাই বলা হয়েছে। তো এই 4 ধরনের হচ্ছে আপনার ম্যাট্রিক্স। আর সেফটি অ্যালগোরিদমও আপনাদের এখন বোঝা উচিত, কারণ ওখানে এটা নিয়েও কিছুটা জিনিস বলা হয়েছিল। সেফটি অ্যালগোরিদম বলতে মূলত বোঝায় কোন প্রসেস কি সেফলি কমপ্লিট হয়েছে নাকি হয় নাই। আর যদি হয়ে থাকে তাহলে তার যেই রিসোর্সটা সেটা তার কাছ থেকে সরায় নিয়ে আসতে হবে এবং মোট যত রিসোর্স আছে তার সাথে যোগ করতে হবে। আচ্ছা, আবার ফোন আসছে, একটু দাঁড়ান আমি চেক করবো।
যাই হোক, আমাদের প্রায় শেষের দিকে আর কি, তো যেখানে ছিলাম এই সেফটি অ্যালগরিদম যেটাই। তো সাপোজ আমরা যদি দুইটা ভ্যারিয়েবল ধরি, একটা নাম হচ্ছে ওয়ার্ক, একটা নাম হচ্ছে ফিনিশ। ফিনিশ মানে হচ্ছে কোন একটা প্রসেস সাকসেসফুলি যদি কমপ্লিট হয়ে যায় তাহলে সেটা আমরা ফিনিশের মধ্যে দিব, ট্রুতে দিব, আর যদি না হয় তাহলে আমরা সেটাকে ফলসে দিব। তো ওয়ার্ক আপনার হচ্ছে একটা ভ্যারিয়েবল, আর ফিনিশ হচ্ছে একটা অ্যারে, সরি দুইটাই অ্যারে। ওয়ার্ক হচ্ছে এম সাইজের একটা অ্যারে, ফিনিশ হচ্ছে এন সাইজের একটা অ্যারে। তো যেহেতু আমাদের হাতে আপনার রিসোর্স আছে হচ্ছে অ্যাভেলেবল এবং হচ্ছে নিড টাইপের, তো আমরা ওয়ার্ক ইকুয়াল টু প্রথমে অ্যাভেলেবল ধরি, সেটার কারণটা আমি পরে দেখাচ্ছি। আর ফিনিশ ইকুয়াল টু আমরা ফলস ধরে রাখি, যে কোনো প্রসেসই এই মুহূর্তে ফিনিশ হয় নাই। সো প্রসেস 1 2 3 4 5 যেটাই হোক সেটা এই মুহূর্তে ফিনিশ হয় নাই, সো সবই ফলস। তো ধরেন আমরা একটা ইন্ডেক্স বা একটা প্রসেস খুঁজে বের করব, আগেই বলছি আই দিয়ে আমরা প্রসেস বুঝি। আমরা এমন একটা প্রসেস খুঁজে বের করব যেটা এখনো ফিনিশ হয় নাই এবং সেটা চাহিদা ওয়ার্কের চেয়ে কম, মানে অ্যাভেইলেবলের চেয়ে কম। আমরা মূল অ্যাভেইলেবলকে আমরা আসলে হাত দিতে চাই না কখনো, এই জন্য আমরা ওয়ার্কের মধ্যে অ্যাভেইলেবলটাকে অ্যাসাইন করে নিচ্ছি। এবং আমরা এমন একটা প্রসেসকে খুঁজে বের করছি যেটা এই মুহূর্তে এখনো কমপ্লিট হয় নাই এবং তার কমপ্লিট হওয়ার জন্য যে চাহিদা, সেই চাহিদা আমার বর্তমানে আমার কাছে যা অ্যাভেইলেবল আছে তার চেয়ে কম। এখন যদি এরকম কোন প্রসেস যদি আমরা না পাই, তাহলে এর মানে হচ্ছে একটাই, আমার হাতে কোনো ফলস প্রসেস নাই, সবই কমপ্লিট এবং প্রোগ্রাম শেষ। কিন্তু যদি আমরা এরকম কোন একটা প্রসেস পেয়ে যাই যেটা এখনো ফিনিশ হয় নাই এবং যেটার নিড আই, কিন্তু নিড আই প্রসেসের নিড অ্যাভেলেবলের চেয়ে কম, তাহলে আমরা প্রথমে সেটাকে কমপ্লিট করে দিব। কিভাবে কমপ্লিট করে দিব? আমরা লিখবো সেটা হচ্ছে ফিনিশ বা ট্রু, এবং তার যেই অ্যালোকেশনটা ছিল তাকে আমরা যে অ্যালোকেশনটা করেছি, অ্যালোকেশন আই, তারপর নিড আই, তার যে অ্যালোকেশনটা ছিল সে অ্যালোকেশনটা আমরা মোট জায়গার সাথে যুক্ত করে দিব। আপনারা তো এটা ওই ভিডিওতেও দেখছেন, যখনই কোনো প্রসেস কমপ্লিট হয়ে যায় তাকে ইনিশিয়ালি যেটা আমরা অ্যালোকেট করে রাখছিলাম সেটা মূল রিসোর্সের সাথে যুক্ত হয়ে যায়। তো আমরা প্রথমে এমন কোন একটা প্রসেস খুঁজে বের করব যেটা শেষ হয় নাই এবং যেটা নিড অ্যাভেলেবলের চেয়ে কম। এরকম যদি পাই তাহলে সেটাকে কমপ্লিট করে দিব। কমপ্লিট করে তার যে অ্যালোকেশনটা আছে সেই অ্যালোকেশনটা মোট যেটা ছিল আমার কাছে টোটাল অ্যাভেলেবল যা ছিল তার সাথে যোগ করে দিব এবং প্রসেসটাকে আমি ট্রু ডিক্লেয়ার করব এবং আবার খুঁজবো যে অন্য কোনো প্রসেস আছে কিনা যেটা ফলস। যদি কোনোটাই এরকম করে আমরা না পাই, ধরেন একটা করে স্টেপ চলতে থাকলে এক সময় তো এমন সিচুয়েশন আসবে যে এমন কোনো প্রসেস নাই যেই প্রসেসটা আমার হচ্ছে কমপ্লিট হতে বাকি আছে, তখন আমি আসলে সেটাকে ফিনিশ করে দিব এবং ডিক্লেয়ার করব আমি সেফ স্টেটে আছি। এটা গেল সেফটি অ্যালগরিদম। রিসোর্স রিকোয়েস্ট অ্যালগরিদম সহজ জিনিস, ওইটাই যেটা বলছিলাম। এখানে মোটামুটি সব জিনিস আপনারা নিজেরাই পারবেন, বাট মেইনলি যেটা হচ্ছে অ্যালগরিদম, যে প্রসেস রিকোয়েস্ট করতেছে সেটা যদি তার নিডের চেয়ে কম হয় তাহলে দেওয়া যাবে, আর সে যেটা রিকোয়েস্ট করতেছে আই, সেটা যদি অ্যাভেলেবলের চেয়ে কম হয় তাহলে তাকে দেওয়া যাবে। এবং খেয়াল করে দেখেন, যদি কাউকে কোনো রিসোর্স আমি দিয়ে দেই, রিসোর্স যদি আমি অ্যালোকেট আমি করে দেই, তাহলে এই ধরনের মডিফিকেশন গুলা হয়, যেটা আপনারা ম্যাথের মধ্যে করছেন, বাট আমি তার আবার বলে দিচ্ছি। অ্যাভেলেবল ইকুয়াল টু অ্যাভেলেবল মাইনাস রিকোয়েস্ট, কিন্তু অ্যালোকেশন ইকুয়াল টু অ্যালোকেশন প্লাস রিকোয়েস্ট। মানে ধরেন কেউ একজন 5টা চাচ্ছে, আপনার কাছে 7টা আছে, তাহলে তো আপনি যাকে আপনি 5টা দিচ্ছেন প্রথমে অ্যাভেলেবল থেকে 5টা বিয়োগ করতেছেন, এরপর অ্যালোকেশনের সাথে 5টা যোগ করতেছেন, এবং নিড তখন তার তো কমে যাচ্ছে। নিড থেকে তার রিকোয়েস্ট আছে, ধরেন তার দরকার 5টা, আমি
আপনি 5টা যে চাইবেন, অ্যাভেলেবল থেকে 5টা নিবেন, তাহলে সে অ্যাভেলেবল আছে 7টা, তো 7 মাইনাস 5, তাহলে অ্যাভেলেবল থাকবে 2টা। অ্যালোকেশন আগে যে কয়টা ছিল তার সাথে এখন নতুন করে যুক্ত হবে 5টা। এখন যে প্রসেস 5টা চাচ্ছিল তাকে যদি 5টা আমি দিয়ে দিই তাহলে ফিনিশ হয়ে যাবে, তার নিড তখন তাহলে 0 হয়ে যাবে। সো নিড মাইনাস রিকোয়েস্ট, আর যে ম্যাথটা ওখানে করা হয়েছে সেটাই এখানে আমি নতুন করে আবার করে দিচ্ছি। এই গেল আপনার রিসোর্স রিকোয়েস্ট, সেফটি আর ব্যাংকার সার্ভার, আর ডেডলকের যা ছিল সেই অংশটা। তো শুধুমাত্র এই একটা ডক ফাইল ছাড়া সবই হচ্ছে আপনাদেরকে দেওয়া আছে, সেই ডক ফাইলটা আমি আপনাদেরকে এখন দিয়ে দিচ্ছি। সবাই আপনাদের আইডিটা হচ্ছে এখানে লিখে দেন, আমি হচ্ছে কালেক্ট করেছি। তবে মোতাহার হোসেন আর সুলাইমান মিয়া আপনারা কেন আগে দিচ্ছেন সেটা আমি জানি না। মোতাহার হোসেন কি আছেন এখানে? স্যার আমি আছি, অ্যাভেলেবেল আছি স্যার, আছি স্যার, আছি। আর সুলাইমান মিয়া? হ্যালো, হ্যাঁ স্যার আছি স্যার। জি 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 স্যার, আছি আমি। আমি যখন Hello. আইডি বলবো তার আগে কেউ আইডি দিবেন না, ঠিক আছে? এটা জি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, সবাই এখন জি, আইডি thank গুলো দিয়ে দেন, আমি কালেক্ট করে নিই। স্যার আমারটা কি আবার দিতে হবে? আপনারটা দিতে হবে না, আপনার সাথে তো কথা বলবো। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর যারা যারা আইডি দিয়ে দিবেন তারা চাইলে লিভ নিতে পারেন। থ্যাংক ইউ।